আজ যে বিষয় আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই করে রাজনৈতিক ব্যক্তিত্বদের বক্তব্য থাকবে এবং তারই সঙ্গে রাজনীতি এর সঙ্গে জড়িত থাকছে। আজকের বিষয়ের দিকে প্রথমেই নজর দিয়ে নেব। আজ যে বিষয় আপনাদের সামনে তুলে ধরছি, মুখ্যমন্ত্রী ধমকের পর 7 দিনে কি কমলো জিনিসপত্রের দাম, প্রথম বিষয়। আর এরপর যে বিষয়ের দিকে আমরা নজর রাখবো এরপরের বিষয়, অর্থাৎ রণকৌশল নিয়ে দুই সুর বিজেপিতে 2026-এর আগে কি অশনি সংকেত। টাস্ক ফোর্স ইতিমধ্যেই রাস্তায় বেরিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর। আর টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। রবীন্দ্রনাথ বাবু, জি 24 ঘন্টা আপনাকে স্বাগত জানাচ্ছি। বাজারে বাজারে ঘুরছেন, কেমন দেখছেন পরিস্থিতি? মানুষজন তো আপনাদের উপরে বেজায় ক্ষুব্ধ, বিভিন্ন জায়গার ছবি যা দেখা যাচ্ছে। সারা বছর ভর কি করছেন এই তো প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে নাকি আপনাদের? মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কেন সারা বছর কেন নিয়ন্ত্রণে আনার জন্য আপনারা রাস্তায় নামেননি? এক, দুই, তারই সঙ্গে যখন বুঝতে পারছেন নাগালের বাইরে যেতে পারে, মধ্যবিত্তের আওতার বাইরে যেতে পারে, তখনই বা কেন সামলানোর জন্য এগিয়ে এলেন না? শুনুন, এবারে আমি বলি যেটা হয়েছে, লেট হয়েছে, আমাদের নামায় কিছুটা লেট হয়েছে, বা আমরা দিদির মুখের দিকে তাকিয়েছিলাম যে উনি নির্দেশ দিলে আমরা নামবো না, নির্দেশ না দিলে নামলে কোনো প্রশ্ন উঠতে হবে। এটা ছোটোখাটো ব্যাপার না, এটা এই 10 কোটি 30 লক্ষ মানুষের এত বড় কোথাও কোনো সমস্যা হলে তখন কে তার দায়িত্ব নেবে, এই চিন্তা। তবে কেউ বেরোয় না এই অভিযোগটা কিন্তু একেবারেই অসত্য। কিছুটা লেট হয়েছে। আর আমরা যেটা বলতে চাইছি, বাজার এখন অনেক স্থিতিশীল। আগে যে বাজারের পরিস্থিতি ছিল তার থেকে, মানে শসা 100 টাকায় বিক্রি হচ্ছিল, এখন শসা নেমে এসছে 50 টাকায়। কি বলছে? কথাবার্তা বলছে, উল্টোপাল্টা কথা বলছে, কাজকর্ম করে না, এইসব করে। আপনারা কিছু জানেন না, কি করে মমতা ব্যানার্জিকে নিচে নামাবো, কি করে মমতা ব্যানার্জি। আমরা 9 তারিখে মিটিং ডেকেছেন মমতাদি। এখন আপনারা বলতে পারেন যে আপনারা দেরিতে নেমেছেন, এটা ঠিক যে আমরা একটু দেরি হয়েছে, কিন্তু এটা এত বড় ব্যাপার যে কেউ একা দায়িত্ব নিতে চায় না, ওনার দিকে তাকিয়ে থাকেন। সেটা একটা বলতে পারেন ত্রুটি বিচ্যুতি, কিন্তু সিনসিয়ারলি সবাই নেমেছে এবং সিনসিয়ারলি সবাই ভলেন্টারি সার্ভিস দিচ্ছে। এর জন্য কোনো রেমুনারেশন আমাদের সংগঠন থেকে কেউ পায় না, কিন্তু আমাদের লোকেরা সবাই নেমেছে এবং ব্যবসায়ী সমাজে নিয়ন্ত্রণে এসেছে কি সাধারণ মানুষ বলছেন যে না, খারাপ লোক থাকে, এখানেও আছে। সেই জন্য আমি বলছি, শুনুন, বলতে দিন। আমরা যে আলুটা 35 টাকায় বিক্রি হচ্ছিল সেটা এখন 32 টাকা নেমে গেছে। সিপিআইএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। শতরূপ, আপনাকে একটা প্রশ্ন করতে চাইছেন। শতরূপ, রবীন্দ্রনাথ বাবু বলছেন, উনি বলছেন নিয়ন্ত্রণে, দাবি করছেন, কি বলবেন? 150 টাকায় বিক্রি হচ্ছিল, উনি খুব, আমি আস্তে আস্তে শুনছিলাম, আমার আস্তে দেরি হলো, এখন হয়ে গেছে। একটু এখন রবীন্দ্রনাথ বাবু, শতরূপ আপনাকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন করছে। না, ওনাকে কোনো প্রশ্ন নেই, উনি সব প্রশ্নের ঊর্ধ্বে। আমি আস্তে আস্তে শুনছিলাম, উনি বলছেন যে ওনাদের সব লোকেরা নেমে পড়েছে, ওনাকে খালি অনুরোধ করতে পারি আপনার লোকেদেরকে উঠে পড়তে বলুন, কারণ নেমে পড়ার পর থেকে অবস্থা আরো খারাপ হয়েছে। একটা টাস্ক ফোর্স বানিয়েছেন, না কোনো টাস্ক আছে না কোনো ফোর্স আছে, মাঝখান থেকে। আরে ভাই দাঁড়ান না, আপনার নাম শতরূপ, আপনার নাম শতরূপ, দেখেছেন? একটা লোক যে নিজের নাম রবীন্দ্রনাথ শতরূপ জানেন না, সে শসার দাম ঠিক করবে। আমি বলছি ওনাকে দয়া করে থামান, উনি বাইরে আছেন। আমরা যদি সবাই ওনার বলার সময় বলতে আরম্ভ করি তাহলে ওনার বেশি অসুবিধা হবে। দেখুন, যেটাকে নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, আমি প্রত্যেকে একটুখানি দাঁড়াচ্ছি আপনার প্রসঙ্গ নিয়ে। রবীন্দ্রনাথ বাবু প্লিজ, রবীন্দ্রনাথ বাবু একটু সঙ্গে থাকুন। সাধারণ মানুষের বক্তব্য আপনি শুনুন, আপনি তো বাজারে যাচ্ছেন, প্লিজ একটু শুনুন রবীন্দ্রনাথ বাবু। 30 সেকেন্ড চাইছি, সবাইকে একটু অনুরোধ করছি। সাধারণ গৃহবধূ, রবীন্দ্রনাথ বাবু প্লিজ শুনুন, কোন রাজনৈতিক বক্তব্য নয়, সাধারণ গৃহস্থ হেসেলের কথা আমরা শুনবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শর্মিষ্ঠা শীল, আরো একজন গৃহবধূ। শর্মিষ্ঠা, এই মুহূর্তে সংসার কি করে সামলাচ্ছেন, খুব সংক্ষেপে জানান প্লিজ। খুবই অসুবিধার মধ্যে আছি। আমি গৃহবধূ, আর একটা ছোট, আমি একটা হোম ডেলিভারি চালাই বাড়ি থেকে। মানে বেগুনের কথা যদি বলা যায়, আমার বেশিরভাগ মানে ফুড কাস্টমার
সুগার পেশেন্ট, তাদের তো মানে খাবারের মধ্যে আলুটা কম দিতে হয়, এবার বেশিরভাগ আমাকে বেগুন ভাজা দিতে হয়। আমি অনেক কাস্টমারকে বাদ দিয়ে দিচ্ছি, মানে 150 টাকা করে বেগুন, এটা ভাবতে গেলে অবাক লাগছে। শুনুন, আপনারা এখানে একটা মানুষ খুন করার দলের কর্মীকে এনে বসিয়েছে। যার কাজই হচ্ছে মানুষকে অত্যাচার করা। এই কাজ করেছে। ব্যক্তিগত আক্রমণ না, প্লিজ সম্পূর্ণ না 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 না, মানুষ হিসেবে তার সম্মান রয়েছে। না না, এটা না, এটা প্লিজ বলেছি তো, বলেছি তো, আরে বলছি তো। রবীন্দ্রনাথ বাবু কি বলছেন আপনি? রাজনৈতিক বক্তব্যের ঊর্ধ্বে ব্যক্তিগত আক্রমণ কেন করছেন? আপনার বয়স হয়েছে, মানুষ হিসেবে সম্মান নেই, একেবারেই এই প্রসঙ্গ না। আপনি বলুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছেন না কেন? এখানে আসতে পারবে না, আমি বলছি। এই কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী কমিউনিস্ট রাজনৈতিক বিষয়টি কেন ঢুকছে? নিয়ন্ত্রণে আনা যাচ্ছে, হ্যাঁ কি না? রবীন্দ্রনাথ বাবু কথা বলছে, এদের সবাই বাজার, শুনুন, বাজার নিয়ন্ত্রণ হবে, আমাকে বলতে দিন। বাজার নিয়ন্ত্রণ অনেকটা হয়েছে। আমরা বলছি 20 থেকে হই হই করছে, হই হই করছে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে কেন বারবার এই প্রসঙ্গ আসছে, কেন প্রসঙ্গ আসছে? শতরূপ ব্যক্তিগত আক্রমণের ঊর্ধ্বে উঠে শতরূপ বাজার দণ্ডী বামেদের অবস্থান কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে কি যাচ্ছে না? বালিগঞ্জ ব্রিজের ওপর এরা কি বলে, কি সমস্ত জায়গায় আমরা সবাই জানি এরা কি অত্যাচার করেছে। একেবারে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে রবীন্দ্রনাথ বাবু, আমরা এই প্রসঙ্গের মধ্যে নেই, আমরা বাজার করার প্রসঙ্গ রয়েছি। এবং এবারে আমরা যেদিকে নজর রাখবো, অর্থাৎ পর নির্বাচনে ধাক্কা খেয়ে তৃণমূলের বিরুদ্ধে রণকৌশল নিয়ে কি দ্বিধাগ্রস্ত বিজেপি, প্রথমেই সেদিকে নজর রাখবো। আমাদের যখন সরকার আসবে তখন আপনি দেখবেন যে কিভাবে মোদী সরকার, বিজেপি সরকার অপোজিশনের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা আপনাকে দেখাবো। অগ্নিমিত্রা পাল আমাদের রাজ্যের নেত্রী বিধায়িকা বলছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা এদের সাথে এরকম আচরণ করব না, অবশ্যই করব না। তবে আমরা যদি ক্ষমতায় আসি এটা জেনে রেখে দিন, বদল দুটোই হবে। আমাদের গ্রামে গ্রামে রুখতে হবে, গ্রামে গ্রামে আমাদের প্রত্যাঘাত করতে হবে। মার্কা বদলা মারতেই হয়। বাড়িতে বসে প্রেস কনফারেন্স করে বাংলায় থেকে মমতা ব্যানার্জিকে সরাতে পারবেন না। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে রবিবার রাজভবনের সামনে একজোট হয়ে ধর্নায় বসেছিলেন বিজেপির এই রাজ্যের নেতারা। কিন্তু তৃণমূলের বিরুদ্ধে রণকৌশল নিয়ে দুই সুর তাদের মধ্যে। 19 লোকসভা ভোটে বাংলায় উত্থান ঘটেছিল বিজেপির, কিন্তু পদ্ম শিবিরের সেই গৌরবের ইতিহাস পর ধাক্কা খেয়েছে 21 বিধানসভা ভোটে, পঞ্চায়েত ভোটে ও 24 লোকসভা ভোটে। 4 কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনেও সেই একই ছবি। ধারাবাহিক ধাক্কার কারণেই কি বেসামাল বঙ্গ বিজেপি? সেই কারণেই কি দ্বিধাগ্রস্ত? দ্বিমত নিয়ে অবশ্য ভারসাম্যের রাস্তায় হাঁটছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মানের বদলে মানের নীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা তো আগেই বলেছি যে বিজেপি ক্ষমতায় এলে যারা তৃণমূল কংগ্রেস করবে, যারা প্রকৃত তৃণমূল কংগ্রেসের কর্মী, রাজনৈতিক কর্মী, তারা মাথা উঁচু করে রাজনীতি করতে পারবে। হ্যাঁ, যারা গুন্ডা মস্তান তাদেরও কোনো অসুবিধা হবে না। তারা সরকারি খরচে জেলের ভেতরে থাকবে, আরামে খাবে দাবে, ঘুমোবে, যোগা করাবো তাদের। শতরূপ, দেখুন, এই কথাটা বলার আগে আমি দুটো সেন্টেন্স বলছি, কারণ এর আগের বার চেঁচামেচির জন্য আমাকে সেই বলার সুযোগটা দেওয়া হয়নি। এক, আমি সুদীপের একটা কথা শুনলাম, অত্যাবশ্যকীয় পণ্য অনেকগুলোকে তালিকার বাইরে করে দিয়েছিল বিজেপি। আমি খালি সুদীপকে সংশোধন করে দিই, ওটা বিজেপি বাইরে করেনি, ওটা বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের এনডিএ সরকার বাইরে করেছিল। 29টা পণ্যকে অত্যাবশ্যকীয় পণ্য আইনের বাইরে করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। আমি 2 সেকেন্ড নেব, বাধা দেওয়ার জন্য 2 সেকেন্ড এক্সট্রা দেবো। আমি খালি একটুখানি অনুরোধ করবো, এই প্রসঙ্গেই আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনাদের বক্তব্য চেয়েছিলাম, সেই বক্তব্য আমরা তুলে ধরছি এই মুহূর্তে আপনাদের সামনে। শতরূপ, বেশ। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ওই যখন একজন টাস্কফোর্সের মাথা বলে বেগুন 32 টাকা, এবং তারপরে আপনারাই দেখেন যে মানুষকে বাজারে গিয়ে বেগুন কিনতে হচ্ছে সেই ভদ্রমহিলা বলছেন বেগুন 150 টাকা কেজি, তার থেকেই বোঝা যায় এই টাস্কফোর্সের দ্বারা কি সমাধান হবে। এবার যে প্রসঙ্গটাকে নিয়ে এখন আলোচনা হচ্ছে, দেখুন আজ এই যে মঞ্চটা ছবি আপনারা দেখালেন, এটা বিজেপির মঞ্চ না প্রাক্তন তৃণমূলের মঞ্চ আমি বুঝতে পারলাম না। সজল ঘোষ থেকে শুরু করে যাদেরকে দেখলাম, অর্জুন সিং থেকে শুরু করে তাপস রায় থেকে শুরু করে ইত্যাদি যারা বলছেন বিজেপি, যে অগ্নিমিতা বলকে বলতে শুনলাম যে আমরা যে রাজ্যে আমাদের সরকার আছে আমরা এই
রাজনীতি করি না। গত পরশুদিন ত্রিপুরার বিলোনিয়াতে পঞ্চায়েত ভোট ওখানে ঘোষণা হয়েছে, বাদল শীল বলে আমাদের এক কমরেডকে কুপিয়ে খুন করা হয়েছে, তিনি পঞ্চায়েতের প্রার্থী ছিলেন বলে। এখনো ভোট আসতে দেরি আছে, ওরা অগ্নিমিতা পলের পার্টি আর কি শান্তিপূর্ণ লড়াই দেখাবে আমাদের দেখার অপেক্ষায় আছি আমরা। দেখুন আজকে কৌস্তবদেরকে এই কথাটা কেন বলতে হচ্ছে, কি সুকান্ত মজুমদারকে এই কথা বলতে হচ্ছে যে আমরা সরকারে আসলে তৃণমূলের দুষ্কৃতীরা সরকারি টাকায় জেলে থাকবে, এ তো এমনি এদের সরকারি টাকায় জেলে থাকা উচিত। কেননা 2021 সালে পোস্টপোল ভায়োলেন্স নিয়ে সিবিআই তদন্তের রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা তিব্রেওয়ালের করা মামলায়, এবং আজকে 3.5 বছর ধরে সেই তদন্ত চলার পরে হিউম্যান রাইটস কমিশন এসেছিল, আপনাদের মনে থাকবে, তারা পার্থ ভৌমিক থেকে শুরু করে পরেশ পাল থেকে শুরু করে তৃণমূলের বড় বড় নেতার নামে অভিযোগ করেছিল যে তারা পোস্টপোল ভায়োলেন্সের ঘটনায় বিজেপির ঘর পুড়িয়েছে, বিজেপির কর্মীদেরকে খুন করেছে, তাদের ওপর মারধর করেছে, অত্যাচার করেছে। এত কিছুর পরে আজকে 3.5 বছর ধরে সেই সিবিআই তদন্ত চলার পরেও যাদের এমনি সরকারি টাকায় জেলে থাকার কথা ছিল তারা আজকে লালবাতি নীলবাতি গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে। তাহলে কি কথা মনে হয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী এবং তারই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির উপরে নির্ভর? এটা আমাদের বলার ব্যাপার না। আজকে এখানে অঙ্কন বলছে নিরপেক্ষ কেন্দ্রীয় বাহিনীর উপর আমরা নির্ভর করব। আমরা জগন্নাথ সরকারকে এই ভোটের দিন বলতে শুনিনি যে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সিবিআই তদন্ত চাই, জগন্নাথ সরকার এটা বলেছেন, এটা আমাদের কথা নয়। কল্যাণ চৌবে উপনির্বাচনে বলেছেন। সুতরাং আমাদের বক্তব্যটা খুব সহজ। দেখুন সারদা নারদা গতকাল বলেছেন সারদা নারদা চাকরি চুরিতে আমি ধরে নিচ্ছি ভিকটিম সাধারণ মানুষ, চাকরি প্রার্থী কি তারা সাধারণ মানুষ যারা সারদায় টাকা ডেকেছিলেন, কিন্তু ভোট পরবর্তী সন্ত্রাসে তো ভিকটিম বিজেপির নিজের ঘরের লোক। আমি বলছি অন্য ক্ষেত্রে জাস্টিস দাওনি তোমার নিজের ঘরের লোক যখন খুন হলো তৃণমূলের হাতে, তখনও সিবিআই কে ব্যবহার করে যে ন্যায়টা, আমি বলছি না সিবিআই বেআইনিভাবে তৃণমূলের বিরুদ্ধে কাজ করবে, কিন্তু ভারতের সংবিধান মেনে সিবিআই যে স্বাভাবিক কাজটা করার কথা ছিল যদি সেইটা করতো তাহলে তো আজকে ধর্ণাটা দিতে হতো না। কেন আমরা এটা জানি ভাই, দেখো আমরা একটা বিরোধী দল করি, তৃণমূল কংগ্রেসের কাছে ভোট পরবর্তী সন্ত্রাস বলে কিছু হয় না, এগুলো হচ্ছে ভোট পূর্ববর্তী সন্ত্রাস। এটা কিন্তু 2024-এর ভোটের পরের সন্ত্রাস নয়, এটা 2026-এর ভোটের আগের সন্ত্রাস, ওই ভোটকে সামনে রেখে। এইবার একটা ভোট হয়ে গেছে, দেখিয়ে দেওয়া যে ভাই এবার ভোটের আগে বলেছিলাম তৃণমূলের বিরুদ্ধে যাবি না, শুনিসনি, এই দেখ ভোট হয়ে গেছে, এবার আমরা পেটাচ্ছি, কেউ বাঁচাতে আসছে না, যাতে কিনা 2026-এ ভোটের আগে আবার গিয়ে বলতে পারে যে দেখো কেন্দ্রীয় বাহিনী ভোট অব্দি থাকবে, ভোট হয়ে যাওয়ার পরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী ফিরে যাবে, তারপর তোমাদেরকে কে বাঁচাবে, এইটার প্রস্তুতি এই সন্ত্রাসটা। কিন্তু একই রকম ভাবে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত ছিল, এবং তারপরে রানাঘাটে আমরা দেখেছি কি ভোট হয়েছে। আমি এই কারণেই বলছি যে যদি সিবিআই 2021-এ এই বার্তাটা দিতে পারতো, যা কিনা ওদের দেওয়ার সুযোগ ছিল, বিজেপির একজন নেত্রী লড়াই করে সেই সুযোগ নিয়ে এসেছিলেন, যদি এই বার্তা দিতে পারতো যে ভোট শেষ হয়ে গেলেও তৃণমূলের সন্ত্রাস করার ব্ল্যাঙ্ক চেক নেই, তাহলে কিন্তু আজকে 26-এ তৃণমূল এটা করতে পারতো না। আমার মনে হয় সিঙ্গুর নন্দীগ্রাম নেতাইতে সব রসগোল্লা খাইয়েছিল 55,000 তৃণমূল কংগ্রেসের খুনের রক্তে, যাদের পতাকাটা লাল হয়ে গেছে, তাদের রক্তে লাল হয়ে গেছে। আমি শুধু তাদেরকে বলবো, তার মধ্যে সিপিএম আছে, কংগ্রেস আছে, বিবেকের ভূমিকা ব্যাপারটা হচ্ছে যে দেখো কি আমরা সবাই জানি গতকাল রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা চলে গেল। কেমন 303 জন এমপি নিয়ে একার সরকার নিয়ে যে কাজ করতে পারেনি ইডি সিবিআই সেই সময়, আজকে 240 জন এমপি সহ বিজেপি রাজ্যসভায় মাইনরিটি হয়ে যাওয়া বিজেপি এমনিও আর করতে পারবে না। পশ্চিমবঙ্গ বিজেপিকে অল ইন্ডিয়া বিজেপি কুরবানি দিয়েছে।